তো চলো বন্ধুরা, তোমাদের সামনে আমি অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে একটি সম্পূর্ণটাই অন্যরকম ভিডিও হবে। তো তোমরা দেরি না করে ভিডিওটি দেখতে থাকো, কেমন হচ্ছে এই ভিডিওটি। তো চলো আমরা ভিডিওটি স্টার্ট করি। তো ভিডিওটি হচ্ছে, আজকে আমরা দেখব আমাদের পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে যে ত্রিস্তর পঞ্চায়েতি নির্বাচন হয়, পঞ্চায়েতি রাজ কিংবা পঞ্চায়েতি ভোট হয়, যেটা গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি, সেসব বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটা করতে চলছি। তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা গ্রাম পঞ্চায়েত গঠন করা হয়। তো গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠন হয় সেই ভিডিওটা আমরা আজকে দেখব। তো চলো দেখা যাক। তো শুরু করছি এই ভিডিও আজকে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা বা পঞ্চায়েতি রাজ। তো চলো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত হচ্ছে কোনো একটি মৌজা কিংবা তার কোনো অংশ অথবা পরস্পর সংলগ্ন কয়েকটি মৌজার সমষ্টি বা তাদের অংশ সমূহকে নিয়ে একটি গ্রাম গঠিত হয়। বন্ধুরা, তোমরা দেখবে যে একটি কিংবা দুটি গ্রাম নিয়ে কিংবা তিনটি গ্রাম নিয়ে একটি মৌজা তৈরি হয়। এইভাবে কয়েকটি মৌজা নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। তো চলো, 1973 সালের পঞ্চায়েত আইনে বলা হয় রাজ্য সরকার প্রতিটি গ্রামের জন্য গ্রামের নাম অনুসারে গ্রাম পঞ্চায়েত গঠন করবে। কারণ এখানে বলা হয়েছে যে রাজ্য সরকার প্রত্যেকটি গ্রামের জন্য, গ্রামের উন্নয়নের জন্য কয়েকটি গ্রাম নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। তো কিভাবে সেই গ্রাম পঞ্চায়েত গঠন হয় চলো দেখে নিচ্ছি। যেসব গ্রামবাসী পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটদাতা হিসেবে নিজেদের নাম ভোটার তালিকায় ভুক্ত করেছেন, যেহেতু আমরা পশ্চিমবঙ্গ পঞ্চায়েতি রাজ কিংবা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয় সেটাই পড়ছি। তো পশ্চিমবঙ্গের বিধানসভা বলতে পশ্চিমবঙ্গ যখন এই যে এই এমএলএদের যে ভোট হয় সেটাকে বলে বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটদাতা হিসেবে নিজেদের নাম ভোটার তালিকাভুক্ত করেছে তারা গোপন ভোটদান পদ্ধতির মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নির্বাচন করে। গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সংখ্যা অনন্য 5 এবং অনধিক 30 হতে পারে। গ্রাম পঞ্চায়েত সদস্য সংখ্যা অনন্য বলতে একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা, মেম্বার, যেগুলা গ্রাম বাংলায় বলে পঞ্চায়েত কিংবা মেম্বার, সেগুলো একটা গ্রাম পঞ্চায়েত গঠন করতে নিম্নে 5 জনের কম হলে হবে না। আর উপরের দিকে যেতে গেলে 30 জনের বেশি হতে পারবে না। এটাই বুঝিয়েছে। কোনো গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সংখ্যা কত হবে তা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নিযুক্ত ভারপ্রাপ্ত আধিকারিক স্থির করে দেয়। কারণ পশ্চিমবঙ্গের কোন গ্রাম পঞ্চায়েতে কতজন সদস্য সংখ্যা, কতজন মেম্বার কিংবা কতজন পঞ্চায়েত সংখ্যা হবে তা ঠিক করে দেয় পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নিযুক্ত ভারপ্রাপ্ত আধিকারিক কিংবা অফিসাররা ঠিক করে দেন। 1992 সালে প্রণীত 73তম সংবিধান সংশোধনী আইনের সঙ্গে সাহায্য রেখে ওই বছর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। ওই সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের মোট জনসংখ্যার আনুপাতিক হারে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিগুলির আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। কারণ গ্রাম পঞ্চায়েতে ওখানে কতগুলো এসটি, কতগুলো এসসি, কতগুলো ওবিসি, এই সব জনসংখ্যার অনুসারে গ্রাম পঞ্চায়েতের আসনের সংরক্ষণের ব্যবস্থা করা হয়। ওই সব সংরক্ষিত আসনের
অন্তত 1/3 তপশিলি জাতি ও তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। তপশিলি জাতি বলতে এসসি ও তপশিলি উপজাতি বলতে এসটিদের বোঝানো হয়েছে। একটি গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যার অন্তত 1/3 তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য সংরক্ষিত আসন রাখা হতো। কিন্তু পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধন আইন 2010 সালে বিধানসভায় গৃহীত এবং 2011 সালে রাজ্যপাল কর্তৃক অনুমোদিত গ্রাম পঞ্চায়েত সহ পঞ্চায়েতের 3টি স্তরেই তপশিলি জাতি ও উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী আদার ব্যাকওয়ার্ড ক্লাস এই শ্রেণীভুক্ত মুসলিম সহ এদের জন্য তাদের সংখ্যার আনুপাতিক হারে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হতো। অর্থাৎ 2010 সাল কিংবা 2011 সালের আগে এই আসন সংরক্ষণ ব্যবস্থাটা ছিল না। এটা পাস হয়েছে 2010 কিংবা 2011 সালের পরে। তো ওই সব সংরক্ষিত আসনের 50% সংশ্লিষ্ট জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। তাছাড়া প্রতিটি গ্রাম পঞ্চায়েত সহ পঞ্চায়েতের 3টি স্তরেই মোট আসনের 50% মহিলাদের জন্য থাকবে, তপশিলি জাতি ও উপজাতি এবং অন্যান্য অগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য। আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানের পদ ও এরূপ সংরক্ষণের আওতায় আসবে। পূর্বোক্ত নির্বাচিত সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ, সভাপতি ও সহকারী সভাপতি বাদে গ্রাম পঞ্চায়েতের সদস্য বলে বিবেচিত হন। কারণ এখানে দেখবা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা বলছে, এখানে শুধু মেম্বারকেই কিংবা পঞ্চায়েতকে কিংবা প্রধানকেই বোঝানো হয় না। আরেকটি দেখব ভোট হয়, ভোটের সময় পঞ্চায়েত সমিতির একজন সদস্য হওয়ার জন্য দেখবেন ওখানে ভোট দেওয়া হয়। তারপরে আছে জেলা পরিষদ। কারণ ওই পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ, সভাপতি ও সহকারী সভাপতিও গ্রাম পঞ্চায়েতের সদস্য হন। ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও কর্তৃক আহত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভায় সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান এবং অন্যজনকে উপপ্রধান পদে নির্বাচিত করে। যারা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে যেসব সদস্যরা নির্বাচিত হন তাদের নিয়ে প্রথম একটি সভা করে কিংবা মিটিং করে ব্লক আধিকারিক বিডিও সেই সভায় থেকে পঞ্চায়েত সদস্যের মধ্যে থেকে নিজেদের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হয়। প্রধান এবং আরেকজনকে বেছে নিতে হয় উপপ্রধান। কারণ প্রধান উপপ্রধান দুজনেরই প্রয়োজন। প্রধান যদি না থাকে তাহলে সেই কাজকর্ম উপপ্রধানেই করতে হয়। তো চলো আমরা নেক্সট পার্টে যাচ্ছি। তারপর হচ্ছে কার্যকাল, পদত্যাগ, অপসারণ। বর্তমানে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল বলতে বোঝায় দেখবেন প্রতিটা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল হলো 5 বছর। 5 বছরের উপরে এদের দেওয়া হয় না। তার আগেই 5 বছরের আগেই নির্বাচন করতে হয়। গ্রাম পঞ্চায়েতের প্রথম অধিবেশনের সময় থেকে 5 বছর শেষ হওয়ার পূর্বেই গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হয়। নির্বাচন বলতে ভোটের কথা বলা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের সে 5 বছর শেষ হওয়ার পূর্বেই তাকে নতুন পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 2010 সালের সংশোধিত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে কার্যকাল পরিসমাপ্তির পূর্বে কিংবা গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্য পদত্যাগ করতে চাইলে সেই বিষয়ে তাকে লিখিতভাবে পদত্যাগের কারণাদি জানিয়ে
তার সঙ্গে পরবর্তী সময়ের যোগাযোগের ঠিকানা সহ উপযুক্ত কর্তৃপক্ষের অর্থাৎ ব্লক উন্নয়ন আধিকারিক বিডিওর কাছে পদত্যাগপত্র করতে হবে। কারণ দেখুন গ্রাম পঞ্চায়েতকে কেউ বিডিও কিংবা প্রধান এসব কেউ সাসপেন্ড করতে পারবে না, বাদ দিতে পারবে না। একমাত্র সে নিজে থেকে যদি পদত্যাগপত্র জমা করে সেই কথাই বলা যায় এখানে। সে যদি নিজে থেকে পদত্যাগপত্র পেশ করে তার সেই ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে পেশ করতে হয় এবং পদত্যাগপত্র হাতে পাওয়ার 3 দিনের মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে চিঠি দিয়ে তার পদত্যাগের শুনানির জন্য 7 দিনের মধ্যে হাজির হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে অনুরোধ করেন। কারণ একজন পঞ্চায়েত সদস্য যদি পদত্যাগ করতে হয় করে তাহলে তাকে বিডিও অফিসে গিয়ে পদত্যাগ করার জন্য দরখাস্ত করতে হয়। সেই দরখাস্ত আবার কি করে বিডিও তাকে আবার রেজিস্ট্রি ডাকযোগে তার কাছে পাঠিয়ে দেয়। কারণ সে নিজে থেকে পদত্যাগ করছে না কোনো চাপে পড়ে পদত্যাগ করছে এই সমস্ত তথ্য শোনার জন্য। এবং শুনানির পর ওই পদত্যাগপত্র গৃহীত হলো কি না সে বিষয়ে উপযুক্ত যুক্তিসহ তিনি আদেশ লিপিবদ্ধ করবেন। পদত্যাগপত্রটি গৃহীত হলে সেই সময় থেকে সংশ্লিষ্ট পদটি শূন্য হয়েছে বলে গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কর্মচারীকে কার্যালয় খোলার 3 দিনের মধ্যে লিখিতভাবে সে বিষয়ে তিনি অবহিত করবেন এবং পদত্যাগকারী সদস্যকে গ্রাম উন্নয়ন সমিতি, শিলমোহর, মূল্যবান সম্পত্তি, তহবিল প্রভৃতি পূর্ব কর্মচারীর হাতে অর্পণ করার নির্দেশ দেবেন। কারণ যে ব্যক্তি কিংবা যে সদস্য পঞ্চায়েত থেকে সে তার পদত্যাগপত্রটি দিয়ে দিল এবং তাকে বাদ দিয়ে দিল, দেওয়ার পর তাকে তার সমস্ত সিল তার অন্য কাজকর্মের যে মূল্যবান তথ্য তহবিল সমস্ত কিছু গ্রাম পঞ্চায়েত আবার ঘুরিয়ে দিতে হবে। পদত্যাগ করার দিন থেকে 30 দিনের মধ্যে ওই সব প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। একজন সদস্য যখন পদত্যাগপত্র কিংবা রেজিগনেশন বিডিও অফিসে জমা করবেন সেই সমস্ত তথ্য পদত্যাগপত্র সেই দিন থেকে 30 দিনের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একবার নির্বাচিত হলে গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্যকে অপসারণ করার ক্ষমতা কোনো ভোটদাতার নেই। কারণ দেখবেন অনেকেই বলতে দেখা যায় যে গ্রাম পঞ্চায়েতকে সাসপেন্ড করে দেবে তোকে ঢুকতে দিব না, এরকম কোনো ব্যাপার নেই। কারণ একজন গ্রাম পঞ্চায়েত সদস্য যদি একবার ভোটে নির্বাচিত হয়ে ঢুকে যায় গ্রাম পঞ্চায়েতে তাহলে তাকে আর কেউ অপসারণ করতে পারে না। একমাত্র মহকুমা শাসক কিংবা এসডিও অপসারণ করতে পারে। দেখুন এখানে বলে দেওয়া আছে যে কেবল মহকুমা শাসক নানা কারণে তাদের অপসারণ করতে পারেন। এইসব কারণের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো কী কারণে অপসারণ করতে পারে। নৈতিক নীতিতার দায়ে ফৌজদারি আদালত কর্তৃক 6 মাসের অধিকার কারাদণ্ড ভোগ। কোনো অপরাধমূলক কাজ করার পর যদি সে 6 মাসের বেশি কারাদণ্ড কিংবা জেল ভোগ করে, বিনা অনুমতিতে একাধিক্রমে গ্রাম পঞ্চায়েতের 3টি সভায় অনুপস্থিত থাকা এবং বিনা অনুমতিতে কিংবা গ্রাম পঞ্চায়েত সদস্যকে জানানোর পরও যদি পরপর 3টি সভায় কিংবা মিটিংয়ে অনুপস্থিত থাকে সেসব বিষয়ে তাকে দেখে সাসপেন্ড করে দেওয়া। কোনো বকেয়া কর, শুল্ক, ফি বা অভিকর না দেওয়া ইত্যাদি এইসব কারণে কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্য অভিযুক্ত হলে তাকে কেন অপসারণ করা হবে না তার কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়। তাতে তিনি ব্যর্থ হলে
রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত কর্তৃপক্ষের কাছে 30 দিনের মধ্যে তার আপিল করার অধিকার আছে। বলা বাহুল্য, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। স্বেচ্ছায় পদত্যাগ এবং অপসারণ ছাড়াও গ্রাম পঞ্চায়েতে কোনো সদস্যের মৃত্যু হলেও তার পদটি শূন্য হয়। যে স্বেচ্ছায় পদত্যাগ এবং অপসারণ ছাড়াও পঞ্চায়েতের কোনোরূপ মৃত্যু হলেও সেই পদটি তার শূন্য বলে ধরা হয়। চলো নেক্সট পার্ট দেখাচ্ছি, প্রধান ও উপপ্রধান। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আগেই বলেছিলাম যে গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েতের যে নির্বাচন হয় তার প্রত্যেকটা সদস্যদের যারা পঞ্চায়েত নির্বাচনে যে সদস্যরা নির্বাচিত হয় তাদের সবাইকে নিয়ে প্রথম মিটিং বা সভা করে ব্লক উন্নয়ন আধিকারিক থেকে বিডিও। তো এই সভায় গ্রাম পঞ্চায়েতের সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান এবং অন্যজনকে উপপ্রধান পদে নির্বাচন করেন। যতজন নির্বাচিত সদস্যরা থাকেন তাদের মধ্যে থেকে বিডিওর উপস্থিতিতে একজনকে প্রধান এবং অন্যজনকে উপপ্রধান পদে নির্বাচন করেন। 1 নম্বর মৃত্যু, 2 নম্বর পদত্যাগ, 3 নম্বর পদচ্যুতি অর্থাৎ অপসারণ প্রভৃতি কারণে প্রধান ও উপপ্রধানের পদ শূন্য হতে পারে। এই 3টি কারণে প্রধান কিংবা উপপ্রধানের পদ শূন্য হতে পারে। তাছাড়া ছুটি, অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে প্রধান কিংবা উপপ্রধান কার্য সম্পাদন করতে না পারলে সাময়িকভাবে তাদের পদটি শূন্য থাকে। এবং এই 3টি কারণ ছাড়াও প্রধান কিংবা উপপ্রধান, ছুটি, অসুস্থতা, এই 3টি কারণেও সাময়িকভাবে তাদের পদ শূন্য থাকে। সাময়িকভাবে প্রধান কার্য সম্পাদন করতে না পারলে উপপ্রধান সেসব কার্য সম্পাদন করতে সক্ষম। কারণ এর আগে একটু আগেই বললাম যে প্রধানের অনুপস্থিতিতে উপপ্রধান সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু উভয়ে না পারলে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা তাদের মধ্যে থেকে একজনকে প্রধান এবং অন্যজনকে উপপ্রধান হিসেবে নির্বাচন করেন। এবার তাদের দুজনেই যদি উপস্থিত না হয় কোনো কারণে, তাহলে তাদের মধ্যে থেকে ওই 2 জন বাদে নির্বাচিত সদস্যরা আর যে সব থাকে, বাদবাকি সবাই থাকে, তাদের মধ্যে থেকে একজনকে উপপ্রধান এবং অন্যজনকে উপপ্রধান হিসেবে নির্বাচিত করে। তো চলো নেক্সট পার্ট। পদত্যাগে কি বলা হয়েছে? 2010 সালের পঞ্চায়েত সংশোধন আইন অনুসারে কোনো গ্রাম পঞ্চায়েতে প্রধান কিংবা উপপ্রধান পদত্যাগ করতে চাইলে তাকে লিখিতভাবে তার পদত্যাগের কারণ জানিয়ে তার সঙ্গে পরবর্তী সময়ের যোগাযোগের ঠিকানা সহ উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র পেশ করতে হয়। কারণ এখানে কি বলা হয়েছে, এর আগে একটু আগে আলোচনা করলাম যে যেহেতু পঞ্চায়েত সদস্য থেকে প্রধান উপপ্রধান হয়, পঞ্চায়েত সদস্য কিংবা মেম্বার যেভাবে নিজের স্বইচ্ছায় পদত্যাগপত্র পেশ করেন সেই একই পদ্ধতিতে প্রধান কিংবা উপপ্রধান পদত্যাগপত্র পেশ করতে পারবেন। কারণ এখানে দেখো বলে দেওয়া হয়েছে যে প্রধান কিংবা উপপ্রধান পদত্যাগ করতে চাইলে তাকে লিখিতভাবে তার পদত্যাগের কারণ জানিয়ে তার উপযুক্ত যে পদত্যাগ করছে তার উপযুক্ত সমস্ত ঠিকানা সহ লিখে একটা দরখাস্ত লিখে বিডিওর কাছে তার পদত্যাগপত্র পেশ করতে হয়। এরূপ পদত্যাগপত্র হাতে পাওয়ার পর 3 দিনের মধ্যে, কারণ এরূপ পদত্যাগপত্র বিডিও অফিস কিংবা বিডিও যখন একটা মেম্বারের পদত্যাগপত্র হাতে পাবে তার 3 দিনের মধ্যে সেই রেজিস্ট্রি ডাক যোগে চিঠি পাঠিয়ে তাকে তার শুনানির জন্য ওই মেম্বারের কাছে একটি চিঠি পাঠিয়ে শুনানির জন্য 7 দিনের মধ্যে হাজির হতে বলতে বলা হয়েছে। কারণ এইরূপ বলতে বলা হয়েছে যে
কেন তুমি পদত্যাগ করছো, কী কারণে পদত্যাগ করছো, এরূপ শুনানির জন্য তাদের 3 দিনের মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে চিঠি দেওয়া হয়। এই শুনানির উদ্দেশ্য হলো পদত্যাগকারী স্বেচ্ছায় পদত্যাগ করেছে কিনা তা নিশ্চিত হওয়া, কিংবা তিনি পদত্যাগ প্রত্যাহার করতে ইচ্ছুক কিনা সে বিষয়ে অবগত হওয়া। ওই যে বললাম যে এই পদত্যাগ নিশ্চিত হওয়ার জন্য বিডিও অফিস থেকে যে সে স্বেচ্ছায় পদত্যাগ করেছে কিনা, কিংবা তার পদত্যাগ ফিরিয়ে নিতে ইচ্ছুক কিনা, যে না আমি পদত্যাগ করবো না, আমি ভুলবশত করে দিয়েছিলাম, এই সব কারণের জন্য তাকে টাইম দেওয়া হয়। তো শুনানির পর ওই পদত্যাগপত্র গৃহীত হলো কিনা সে বিষয়ে উপযুক্ত যুক্তিসহ তিনি তার আদেশ লিপিবদ্ধ করবেন, এবং পদত্যাগপত্রটি গৃহীত হলে সেই সময় থেকে সংশ্লিষ্ট পদ্ধতি শূন্য হয়েছে বলে গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কর্মচারীকে কার্যালয় খোলার 3 দিনের মধ্যে লিখিতভাবে সে বিষয়ে অব্যাহতি করবেন, এবং পদত্যাগকারী প্রধান বা উপপ্রধানকে তার কাছ থেকে যাবতীয় দলিলপত্র, মূল্যবান সম্পত্তি, শিলমোহর, তহবিল প্রভৃতি পূর্বোক্ত কর্মচারীর হাতে 5 দিনের মধ্যে অর্পণ করার জন্য নির্দেশ দিবেন। পদত্যাগ করার দিন থেকে 3 দিনের মধ্যে এসব প্রক্রিয়া করতে হবে।